শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। বিডিএস ছাড়া নামের আগে ব্যবহার করা যাবে না ডাক্তার পদবি, রায় হাইকোর্টের। কোথাও কোথাও কর্মবিরতি চলছেই, সেবা বন্ধে দিশেহারা রোগী স্বজনরা। থেকে এসে ফিরে যাচ্ছি, এটা অনেক কষ্টদায়ক। হাসপাতাল তারা কোনো নির্দেশনাও দেয় না, কি বদ্ধ না খোলা। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে এই দেশে পাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে যে চিকিৎসা নেওয়ার। 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সাথে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, যোগ উদ্বাস্তুদের গণ ইফতারে। আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন। ফ্যাসিবাদীরা পালালেও চক্রান্ত বন্ধ হয়নি এখনও, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। কিছু লোভী দল নির্বাচনের বিরোধিতা করছে, মন্তব্য মির্জা আব্বাসের। মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থার অবনতি, ধর্ষণ বিরোধী আইন সংশোধনের খসড়া তৈরি, জানালেন ডক্টর আসিফ নজরুল। পাকিস্তানের ট্রেনে জিম্মি দশার অবসান হয়নি, সেনা অভিযানে 30 বালুচ বিচ্ছিন্নতাবাদী নিহত, 190 যাত্রীকে জীবিত উদ্ধার। আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক 2 আইজিপি হাসান মাহমুদ, বেনজির আহমদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এরা 3 জনই বিদেশে আছেন। এছাড়াও 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বর। দিনভর হেফাজতে ইসলামের কর্মসূচির পর রাতে আসে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা। মধ্যরাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এতে শুরু থেকে শতাধিক নেতাকর্মী নিহতের দাবি করে হেফাজত ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়। বুধবার মামলাটি আমলে নিয়ে শুনানি হয় ট্রাইব্যুনালে। নির্দেশ দেওয়া হয় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তৎকালীন ডিএমপির ডিসি মোল্লা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে। যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং এতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে। তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই। তাদের পরিবারবর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি ঘিরে হতাহতের বিষয়টি এখনও রহস্যে ঘেরা। তাছাড়া ভোররাতে মতিঝিলের ওই ঘটনায় শাহবাগে থাকা গণজাগরণ মঞ্চের নেতাদের কি ভূমিকা তাও জানা জরুরি। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। শুনানির সময় ট্রাইব্যুনালে ছিলেন হেফাজত নেতারা। মামলা নিয়ে বিচারকদের সিদ্ধান্তে সন্তুষ্টি জানান তারা। অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমার নাম
5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারের সমাবেশ করেছেন চিকিৎসকরা। সমাবেশ শেষে তারা পদযাত্রায় অংশ নেন। চিকিৎসকদের দাবি, গত 13 বছর ধরে আইনি জটিলতার কারণে ডাক্তার পদবি ব্যবহারের কোনো সুরাহা করা যায়নি। প্রকৃতপক্ষে এতে ধ্বংস করা হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসকদের সমাবেশ থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধের দাবিও জানানো হয়। এমবিবিএস ও বিডিএস পদবীর সঠিক ব্যবহার, ম্যাটস বন্ধ এবং সুরক্ষা আইন প্রণয়ন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের পাশাপাশি সমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেন তারা। একটা প্রপার নলেজ নাই, সে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে এবং সাধারণ যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কিন্তু বুঝবে না যে আসল ডাক্তার কারা আর ভুয়া ডাক্তার কারা। এগুলা লেখার পূর্বে তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা জানানো জরুরি। মানহীন যে এই সাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না, আর উৎপাদন না হলে তারা বলতে পারবে না যে আমি বেকার। এটা তো আরো অনেক লেন্দি প্রসেস, সেটার সাথে তুলনা করে আপনি 6 মাসের বা 1 বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন? আমরা তো জাস্ট লেখাপড়া কমপ্লিট করার জন্যই 6 বছর চলে যায়, আর কিভাবে একটা প্রেসক্রাইবে হাত দিতে পারে? হাতটা কি কাঁপে না? উপজেলা পর্যায়ে শূন্যপদ পূরণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। একটা পেশেন্ট পার্টির একটা আক্রমণাত্মক ভূমিকা থাকে, যে নিয়ে আসলাম তার মানে তারা চায় হাসপাতালে আনা মাত্রই রোগী ভালো হয়ে যাক, কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটির কারণে আমরা এটা যখন দিতে পারি না তখন তাদেরকে রেফার করতে হয়। রোগীদেরকেও তো এই জিনিসটা মানতে হবে, তাদেরকেও যারা যে এসে ডাক্তারের গায়ে হাত তোলা, হসপিটালে ভাঙচুর করা, এইগুলো অবশ্যই বেআইনি। স্টেরয়েড দিয়ে আপনাকে কালকের মধ্যে আমি সোজা করে দাঁড় করায় দিতে পারবো, বাট ইট ইজ দ্য জুডিশিয়াল প্র্যাকটিস। পেশেন্ট পার্টি আমাদেরকে ভুল বুঝছে এবং তারা এসে মারধর থেকে শুরু করে যে কোনো ধরনের নির্যাতন ডাক্তারদের উপরে হচ্ছে। চিকিৎসকদের এই আন্দোলন চলাকালেই আদালতের রায় আসে। রিটের প্রেক্ষিতে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা কিংবা অন্য কোনো সনদধারীরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে। আদালতের রায়ের পর বাকি 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেন চিকিৎসকেরা। দোয়েল চত্বরে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে শিক্ষা ভবন পর্যন্ত যান চিকিৎসকেরা। পরে 15 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের 4 দফার প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বন্ধ ছিল বহির্বিভাগের সেবা, এতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। উচ্চ আদালতের রায়ে ডাক্তার পদবীর বিষয়টি সুরাহা হলেও অন্য 4টি দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আন্দোলনকারীদের। গুরুতর ও জটিল রোগের চিকিৎসায় উত্তরের জনপদে অন্যতম ভরসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই রোগী ও স্বজনদের ভিড় বহির্বিভাগের সামনে, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলেনি চিকিৎসা সেবা। 5 দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। বহির্বিভাগে রোগী দেখা থেকে বিরত থাকেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররাও। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ, মনাকষা, সোনা মসজিদ। আমরা এই যে 4 জন আসছি চিকিৎসা করার জন্য, চিকিৎসা করে এসে আমরা কাউন্টারে দেখছি আমাদের টিকিট দিচ্ছে না। শেষ 3 দিন থেকে আমার ছেলেরা অসুস্থ, তাহলে ওরা আন্দোলন ডাকবে, হয়তো আমাদের লাগে, ওরা তো ডাক্তার পোশাক পরে আছে, আমাদের ছেলেপেলেকে ট্রিটমেন্ট করতে করে ওরা এই আন্দোলনটা ডাকতো। আমি ট্যাক্স দেওয়া হচ্ছে যে এই দেশে বাস করি, তাহলে আমার তো অধিকার আছে এই দেশে হচ্ছে যে চিকিৎসা নেওয়ার। একই চিত্র ছিল চট্টগ্রাম, সিলেট, রংপুর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও। চিকিৎসা সেবা পাওয়ার আশায় সকাল থেকে দুপুর পর্যন্ত বহির্বিভাগের সামনে বসে থাকতে দেখা যায় অনেক রোগী ও স্বজনদের। জরুরি স্বাস্থ্যসেবা চালু থাকলেও কোথাও কোথাও হাসপাতালের গেট বন্ধ করে দেয়া হয়। কর্মবিরতি কর্মসূচির কারণে বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও বেশ কিছু সময় বন্ধ ছিল সেবা। ডাক্তার দেখাই যে আইসি আইসা দেখি এখানে কাউন্টারে টিকিট দিচ্ছে না, যেখানেই যাই বলে টিকিট বন্ধ। তো আমরা রোগীরা যদি টিকিট না পাই তাহলে আমরা কিভাবে ডাক্তার দেখাবো? রুগী দেখতেছি না ওরা। আজকে আবার আসছি দেখি এই অবস্থা, তো এখন আমরা কি করতে পারি?
কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করেন ইন্টার্ন চিকিৎসকরা। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। আমাদের ইমার্জেন্সি সেবাগুলো আমরা চালু রেখেছি, কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে আমরা সেটা দেখছি। ম্যাথস বা ডিএমএফ এরা তো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার কথা, তারা তো কখনো ডাক্তারের দায়িত্বটা পালন করতে পারে না, তারা তো এটার জন্য প্রশিক্ষিতও নয়। প্রশাসনিকভাবে এবং স্বাস্থ্য খাতের সমস্ত কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের এই সংকট যত দ্রুত নিরসন করবে, তত দ্রুত ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে ফিরবে। দাবি আদায়ের এ আন্দোলনে মেডিকেল কলেজগুলোর একাডেমিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। না পাই তাহলে আমরা কিভাবে ডাক্তার দেখাবো? রুগী দেখতেছি না ওরা, আজকে আবার আসছি দেখি এই অবস্থা, তো এখন আমরা কি করতে পারি? কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করেন ইন্টার্ন চিকিৎসকরা। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। আমাদের ইমার্জেন্সি সেবাগুলো আমরা চালু রেখেছি, কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলে আমরা সেটা দেখছি। ম্যাথস বা ডিএমএফ এরা তো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করার কথা, তারা তো কখনো ডাক্তারের দায়িত্বটা পালন করতে পারে না, তারা তো এটার জন্য প্রশিক্ষিতও নয়। প্রশাসনিকভাবে এবং স্বাস্থ্য খাতের সমস্ত কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের এই সংকট যত দ্রুত নিরসন করবে, তত দ্রুত ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে ফিরবে। দাবি আদায়ের এ আন্দোলনে মেডিকেল কলেজগুলোর একাডেমিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কাল 3 দিনের সফরে দেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও তার সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। যোগ দেবেন 1 লাখ রোহিঙ্গার গণ ইফতারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন। বলছেন রোহিঙ্গাদের ভরণ পোষণ ও প্রত্যাবর্তন ইস্যুতে আর্থিক সহায়তা বৃদ্ধির উপর জোর দেবে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব হবার আগে থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত অ্যান্তোনিও গুতেরেস। সবশেষ 2017 সালে ঢাকায় এসেছিলেন তিনি, গিয়েছিলেন কক্সবাজারে। প্রায় 7 বছর পর এবার ভিন্ন বাস্তবতা ও পরিবর্তিত বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন তিনি। এবারও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি, সাথে থাকবেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুতেরেসের সফরসূচি সম্পর্কে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে, এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়নি। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আলোচনার কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ইস্যু। রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা জরুরি তাও জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই বিশ্লেষক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের কে বাংলাদেশে থাকাকালীন সময়ে যে ধরনের বৈশ্বিক সহায়তা প্রয়োজন সেই বিষয়ে একটা বড় রকমের আলোচনা এখানে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের পুনর্বাসন এবং প্রত্যাবাসনের জন্য যে ধরনের আর্থিক সহায়তা দরকার সেই জায়গাতে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে, মূলত সেটা খাদ্য কেন্দ্রিক এবং অন্যান্য সহায়তা কেন্দ্রিক। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মহাসচিব জোর দিবেন। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। আইনি সহায়তা বা যে ধরনের তথ্যগত, প্রযুক্তিগত এবং বৈশ্বিকভাবে যে ধরনের সহায়তা করা দরকার সেই দিকেও হয়তোবা এই আলোচনাটা যাবে। সফর নিয়ে 14 মার্চ জাতিসংঘ মহাসচিব একটি প্রেস ব্রিফিং করতে পারেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে জমিয়া মাদানিয়া বাড়িধারা হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর শাখার উদ্যোগে ইফতার মাহফিল হয়। কথা বলেন তিনি। বলেন ধর্মীয় পরিচয় যাতে কেউ নির্যাতিত না হয় তা নিশ্চিত করতে হবে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও ফ্যাসিবাদের চক্রান্ত বন্ধ হয়নি। উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন এমন একটি শক্তিশালী সংসদ নির্মাণ করতে হবে যেখানে সকল সংস্কার করা যাবে। সংবিধানের গণতান্ত্রিক সংস্কার নিয়ে আসতে হবে এবং সবাই মিলে সেটাকে বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির
কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে, এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুর থানায় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, ভোট ও নির্বাচনকে ভয় পায় তারা। বলেন, যতই সময় ভোটের সময় আসছে ততই নানা টালবাহানা করছে একটি পক্ষ। আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকধারী ভাবছে মন্তব্য করেন মির্জা আব্বাস। রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় চাপানো হয় বিএনপির উপর। এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুজ। আমাদের তো আপত্তি কিছু, দেশের লোককে ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা কিছু তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়। ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরায় চাঞ্চল্যকর 8 বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও হয়রানির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। এ নিয়ে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা দপ্তরে আসে ধর্ষণ বিরোধী মঞ্চের একটি প্রতিনিধি দল। মাগুরায় শিশু ধর্ষণের বিচার কাজ 1 মাসের মধ্যে সম্পন্ন করা, মুনিয়া তনু ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় আনা, ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ 5 দফার দাবি জানান তারা। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে। ধর্ষণ বিরোধী মঞ্চের 5 দফা স্মারকলিপিকে যৌক্তিক বলে মনে করেন আইন উপদেষ্টা। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে বলে জানান তিনি। মাগুরার ঘটনায় কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। নারীদের প্রতি হেনস্থা, হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান আইন উপদেষ্টা। আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। এদিকে সংবাদ সম্মেলনে মাগুরায় ধর্ষিত শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে আজকে। তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday. প্রেস সচিব জানান, সিএমএইচ এর চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। শিশুটির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। আমরা সবাই মিলে প্রার্থনা করি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা এ কথা বলেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান যে তার দেশ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে এবং নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে এটি এগিয়ে নিচ্ছে। জানান, গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং এটি গুরুত্বের সাথে দেখছে।
এ সময় অধ্যাপক ইউনুস গাম্বিয়াকে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ জানান এবং মামলার সফল নিষ্পত্তির জন্য গাম্বিয়ার অবিচল প্রতিশ্রুতি ও প্রচেষ্টার প্রশংসা করেন। ধর্ষণ চেষ্টার জন্য হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার নাজিম ও রূপা দম্পতি। সকালে সংবাদ সম্মেলনে কথা জানায় পুলিশ। ঘটনার 4 দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন তাদেরকে। হত্যাকাণ্ডের পেছনে চুরি ডাকাতির কোনো মোটিভ নেই বলে মনে করছে পুলিশ। সোমবার ভোরে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই। পরে ফরিদপুরে অভিযান চালিয়ে নাজিম রূপা দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 4 দিন আগে কমলাপুর রেল স্টেশনে পরিচয়ের পর তাদের নিজ বাসায় আশ্রয় দেন সাইফুর। এরপরই বিভিন্ন উপায়ে রূপাকে যৌন হয়রানি করতেন তিনি। রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজিম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে। 9 তারিখ রাতে ঘুমিয়ে থাকা রূপাকে ধর্ষণের চেষ্টা করে সাইফুর। এ সময় স্বামী নাজিম বটি নিয়ে হামলা চালায়। উপাধ্যক্ষকে জখম করে তারা পালিয়ে যান। একটা রুমেই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমেই তারা শুধু 3 জনেই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো এইভাবেই চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয় তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথাগুলো বলতে পারছিল না। নিহত সাইফুর রহমান স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস আগেই উত্তরখানে নিজস্ব বাড়ির কাজ ধরায় সেখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন সাইফুর। রূপা এবং নাজিমের যে বিষয়টা, ওরা যে খুব বেশি শিক্ষিত মানুষ তাও না, হয়তো লেখাপড়া ওরকম নেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার এত বছরেও শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ নাগরিক গড়ার পরিবেশ তৈরি হয়নি, কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, শিক্ষাঙ্গনের অস্ত্রবাজি ও হানাহানির কারণে শিক্ষার্থীরা সঠিক নির্দেশনা পায়নি। জুলাই অভ্যুত্থানের পর একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল সবার, তবে সেটিও এখনও পূরণ হয়নি। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যাদের কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই শাহবাগের কুশীলরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এই সমাজ, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে, তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে, নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকওয়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ করা, আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে। লাকি সহ পুলিশের উপর হামলাকারীদের গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের শরীফ ওসমান হাদি। দাবির মধ্যে রয়েছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। খুনি বদমাইশ লাকিদের এখন জেলে থাকবার মতো। সেই লাকি কালকে এসে মিছিল দেয়, আজকেও আবার দুপুরে মিছিল দিয়েছে। আমরা যদি শাহবাগী হতাম, এখন গিয়া ওদেরকে না শাহবাগী লটকায় রাখতাম, কিন্তু আমরা শাহবাগী না। আমরা বিচার চাইবো, রাষ্ট্রকে বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন
অং অং মারমা, সুমাইয়া শাহিনা, জবি, ছাত্র ইউনিয়নের নেত্রী আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশনের নেতা আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড, ছাত্র ফেডারেশনের হাসান শিকদার, সীমা আক্তার, শৌকত আরিফ, মাইন আহমেদ ও ফাইম আহমদ চৌধুরী। এছাড়া আরও অজ্ঞাত 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 450 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাজশাহী 1 আসনের সাবেক এমপি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুদক। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। প্রথম মামলায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে 13,61,0533 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 57 ব্যাংক হিসেবে 445,23,74,339 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ওমর ফারুক চৌধুরীর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর নামে 2,23,77,689 টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। সন্দেহভাজন লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করা হয়েছে, যে কারণে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে স্বামী স্ত্রী উভয়কে। নিজ প্রতিষ্ঠানের নামেও 57টি ব্যাংক হিসাবে 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফয়েজ আহমদ তৈয়ব বুধবার রাজধানীর আগারগাঁয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি। নাগরিক তথ্য কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাছে থাকবে না জানিয়ে ফয়েজ আহমদ বলেন, নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দিতে মানুষের সব তথ্যের একটি স্বাধীন ডেটা অথরিটি করা দরকার। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নেবে। নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে তিনি জানান, স্বতন্ত্র ডেটা অথরিটি হলে কমিশনের ভয় পাওয়ার কারণ নেই, তাদের ক্ষমতা হারাবে না, বরং বাড়বে। তবে কবে নাগাদ ডেটা অথরিটি হবে তা নির্দিষ্ট করে জানাননি ফয়েজ আহমদ। আমাদের মেইন কাজ যে ডেটাটা যেখানে আছে সেখানে আপাতত থাকবে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে ইন্টার অপারেবিলিটিগুলো নিশ্চিত করে ফেলতে হবে এবং এটা মাস্ট। এটা যদি আমরা না করতে পারি তাহলে যে আমরা বলছি যে সরকারি সেবা মোবাইল ফোনে নিয়ে যাওয়া বা ডিজিটাল ডিভাইসে নিয়ে, এটা কিন্তু আমরা করতে পারবো না। আপনি জানেন যে এখনও পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে প্রায় 30 ধরনের তথ্য ম্যানুয়ালি ইনপুট করতে হয়। আমরা চাই যে নাগরিকদেরকে এই হয়রানি থেকে মুক্ত করতে। গভীর রাতের আগুনে পুড়ে গেছে মহাখালী 7তলা বস্তির প্রায় 2 শতাধিক ঘর। গতর খাটা আয়ে তিলে তিলে সাজানো সংসার, বিপদের জন্য জমানো টাকা কিংবা সম্পদকেও ছাড়েনি আগুন। নিঃস্ব আশ্রয়হীন কয়েকশো মানুষ রমজান মাসে সেহরি, রোজা আর ইফতার ছাপিয়ে তাদের হাহাকার এখন মাথা গোজার ঠাঁই নিয়ে। বুধবার ভোররাতে সেহরির সময় আগুন লাগে মহাখালী 7তলা বস্তিতে। 1.5 ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, কিন্তু ততক্ষণে ছাই 2 শতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বস্তিবাসীর একজন হালিমা বেগম। ঘর বলতে কিছুই নেই, আর সাথে গেছে 2 মাসের রসদ। কি খাবেন, কই ঘুমাবেন, সব অনিশ্চিত। 2 বস্তা ডাল আছেন, 20 কেজি তেল আছেন, 14 কেজি বুট আছেন, 8 কেজি না 10 কেজি, এটা তো অনেক 12 জাতের জিনিস আছে। একই অবস্থা রাবেয়া বেগমেরও। 2 মাস বয়সী নাতনি তানহাকে কোলে নিয়ে কথা বলতে গিয়ে গলা ধরে আসে এই বৃদ্ধার। দেখি আগুন ধৈর্য উঠছে, এর মধ্যে মনে করছি লিবেইতে পারমু, এই দৌড়াইছে 2 ভাই বোনে লিবেইতে তো পারি না। ঘর একটা হুতো বাড়ি করতে না, একটা ঔষধও বাড়ি করতে না, ঔষধ খাইলেও তো বাঁচতাম। বুধবার দুপুরে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া আস্তরের মাঝে কিছু একটা খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ আলাদা করে লোহার অবশিষ্ট অংশ তুলে নিয়ে বিক্রি করছেন কিছুটা নগদ টাকার আশায়। স্বর্ণ হারায় ফেলাইছি, কথা বুঝছেন, স্বর্ণগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ওইগুলাই দেখতে আসি। টাকা টুকা আসলো, কিছু মালমূল আসলো, সব পুড়ে ছাই হয়ে গেছে। আইসে দেখি কিছুই নেই, কিছুই বের করতে পারি না, শুধু আমার মেয়েটা নিয়ে চলে গেছি। আমার তো যাওয়ার মতো স্থানও নাই, টাকা পয়সা সোনা দানা কেউ কিছু নিতে পারিনি। আমাদের কোনো সামর্থ্য নাই যে আমরা আজকে ইফতার করব, এরকম আমাদের খাওয়ার মতো কিছু নাই।
বস্তিবাসীর মতে এর আগেও বেশ কবার আগুন লেগেছে এখানে, কারণগুলোও চিহ্নিত, কিন্তু নেই সচেতনতা। এখান থেকে বস্তির বিভিন্ন জায়গায় কারেন্টটা গেছে, এখানে লুটটা বেশি হয়, এই জন্য এই মিটারে একটা ঘর ছিল, এই ঘর থেকে প্রায় সূত্রপাত হয়, কিন্তু এবার আর নেবানো যায় না। ও বোধ লাইন সে লুট টানতে পারতেছে না, বিদায় 2 দিন পর ট্রান্সফার ব্যারেস্ট হইতেছে, এই বালিগুলো ক্ষতি হচ্ছে। এই রাস্তাটা যদি একটু জায়গা হতো আরো দ্রুত মানুষ বেরোতে পারতো বা আরো কিছু মালামাল নিয়ে সরে যেতে পারতো। দুপুরের পর সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য প্রায় 14 কেজি ওজনের ত্রাণ বস্তা দেয়া হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের খাবার। যদিও বস্তিবাসীর বড় চিন্তা কোথায় মিলবে মাথা গোজার ঠাঁই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ফুটপাত থেকে শপিং মল, ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে ক্রেতাদের। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খুলনার বিপণী বিতানগুলোয় চলছে বেচা কেনা। ইফতারের পর ক্রেতাদের উপস্থিতি বাড়ে কয়েক গুণ। প্রতিবারের মতো এবারও দাম নিয়ে রয়েছে অভিযোগ। বিক্রেতাদের দাবি, দাম বেড়েছে পাইকারি বাজারে। আসছে ঈদুল ফিতর, নতুন পোশাকে সাজবে শিশু কিশোর সহ সব বয়সীরা। তাই এখন থেকেই কেনাকাটায় ব্যস্ত খুলনাবাসী। ফুটপাত থেকে বিপণী বিতান, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কেনার চেষ্টা সবার। নারী ও শিশুদের জন্য রয়েছে নতুন নতুন কালেকশন। পছন্দসই রং ও নকশার পোশাক বেছে নিতে ব্যস্ত নারীরা। সাথে লাগবে প্রসাধনী, ম্যাচিং জুতা আর গহনা। তবে আবদারে এগিয়ে শিশুরা। আমি জামা কিনেছি, স্যান্ডেল কিনেছি, মেকআপ কিনেছি, গেঞ্জি কিনেছি, প্যান্ট কিনেছি, শার্ট কিনবো পরে আর পাঞ্জাবি কিনবো পরে। কালারে মিললে ডিজাইন মিলতেছে না বা পছন্দ হচ্ছে না, এই কি একটা সমস্যা। জামা বানাতে দিলে টেইলার্সরা আগে দিবে না, তো ঈদের আগে তো দিতে পারবে না, এই জন্য আগে থেকে কেনা আর কি। শাড়ি তো অবশ্যই কিনতে হবে, শাড়ি না হলে তো কোনো অকেশন চলে না। ঈদুল ফিতরে পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঢু মারছেন তারা। কিশোর যুবকদের পছন্দ হাল ফ্যাশনের শার্ট প্যান্ট। তবে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। নিজের জন্য একটা পাঞ্জাবি নিছি, মা বাবার জন্য এখনো শপিং করতে পারিনি। প্রতিটা শার্টে 200 টাকার মতন বেশি করে ফেলছে। প্রতিটা শার্ট, প্রতিটা কাপড়ের দাম একটু বেশি গতবারের থেকে। সামনে গরম, সে কারণে সুতির কাপড়গুলোই প্রেফার করি। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ অস্বীকার করছেন না বিক্রেতারাও। তাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেশি নেওয়া হচ্ছে। বিভিন্ন রকম মডেল করা করছে, জামা আসছে এখানে, বিভিন্ন লেটেস্ট মডেল মাল আছে এখানে, আলহামদুলিল্লাহ। গাউন আছে, পদ্মজা আছে, তারপরে গারারা, সারারা, নায়রা, আফগান, তালেবান। গতবার থেকে দাম বেশি এবার, কারণ আমাদের তো কিনে আনতে হচ্ছে, আমরা কিনেই দিচ্ছি। আমরা বেশি কিনতেছি, বেশি দাম বিক্রি করতে হচ্ছে আমাদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সজাগ প্রশাসন। মার্কেট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি বা ইপটিজিং, নকল টাকা, এই সমস্ত প্রবণতা বৃদ্ধি পায়। এগুলোকে প্রতিরোধের জন্য আমাদের স্পেশাল টিম আমরা গঠন করেছি, যাতে কোনোভাবেই কোনো ছিনতাই বা চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটতে না পারে। খুলনায় ছোট বড় মিলে শতাধিক মার্কেট রয়েছে। 15 রোজার পর বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সংবাদকর্মীদের বেতনের জন্য আর একটি আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেল প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। সাংবাদিক ইউনিয়ন এক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলেও তিনি দাবি করেন। বলেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, যার জন্য জুলাই গণ অভ্যুত্থানে টেলিভিশন কিংবা পত্রিকা নয়, মাল্টিমিডিয়া রিপোর্টাররাই স্বৈরাচারের অপকর্ম ফাঁসে অগ্রণী ভূমিকা পালন করে। বেসিক মিনিমাম ওয়েজের নিচে কোনো প্রতিষ্ঠান বেতন দিলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়। জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা। এটা নিয়ে সত্যিকার অর্থে আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করা উচিত। সামরিক বাহিনীর অভিযান ঠেকাতে জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বালুচ লিবারেশন আর্মি। বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধারে ওই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তবে এখনও জিম্মি দশার অবসান হয়নি। রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হয়েছে 190 জিম্মি, নিহত কমপক্ষে 30 বিচ্ছিন্নতাবাদী। সন্ত্রাসী হামলায় সেনাসহ 30 জনের
প্রাণহানির খবর মিলেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির বিরুদ্ধে চলছে পাকিস্তানি সামরিক বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান। ছিনতাই হওয়া ট্রেনের খুব কাছেই এভাবে অবস্থান নিতে দেখা যায় সামরিক বাহিনীর সদস্যদের। মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলান পাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। রেল লাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনটিকে। 9টি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় 500 যাত্রীকে। এ ঘটনা জানাজানির পরই ঘটনাস্থলে পাঠানো হয় সেনাসহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টিম। ঘণ্টার পর ঘণ্টা অভিযান, দুপক্ষের গোলাগুলিতে হতাহত হন অনেকে। উদ্ধার করা হয় বেশ কয়েকজন যাত্রীকে। নিজ মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দেন বেঁচে ফেরা এক যাত্রী। সবাই চিৎকার করে কাঁদছিল, ট্রেনের মাটিতে শুয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। চারদিকে শুধুই গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাদের নামতে বলে, পেছনে না তাকিয়ে সোজা চলে যেতে বলে। তাদের আদেশ না মেনে উপায় ছিল না। পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাজ্য জুড়ে অব্যাহত জরুরি অবস্থা। জিম্মিদের উদ্ধারে পাঠানো হয়েছে রিলিফ ট্রেন। তবে এখনও অবসান হয়নি জিম্মি দশার। সামরিক বাহিনীর অভিযানের মুখে জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বিএলএ সদস্যরা। আমার বাবার হার্টে 2টি রিং পরানো, তাকে প্রতি মুহূর্তে ওষুধ কিনে দিতে হয়। জানি না তিনি কি অবস্থায় আছেন, কোনো তথ্যও পাচ্ছি না। সরকারকে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব একটা সমাধান বের করুন। এর আগে 48 ঘন্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের। দাবি না মেনে বিমান অভিযান শুরু করলে সব জিম্মিকে হত্যার হুমকিও দেয় বিএলএ। বেশ কয়েকটি সূত্রের দাবি অন্য দেশ থেকে পরিচালিত হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের এই মিশন। স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে যোগাযোগ করছে হাইজ্যাকাররা। স্বাধীন রাষ্ট্রের দাবিতে গেল কয়েক দশক ধরে বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।